স্বাগত নিউজ 24 সংবাদের সাথে আছে আকাশ হাসান। চট্টগ্রামের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই অনুষ্ঠানে। দেশে বিদেশে আমাদের সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হয়, তাই সর্বক্ষেত্রে তারা দক্ষ থাকবে, উপযুক্ত থাকবে, আন্তর্জাতিক মানসম্পন্ন হবে, যেন সারা বিশ্বের যেখানেই যাবে সেখানে যেন দেশের সম্মান অক্ষুণ্ণ রাখে, সেদিকে সর্বদা সজাগ থাকতে হবে। প্রিয় নবীন অফিসারবৃন্দ, প্রশিক্ষণ সমাপ্তির এই মহতী লগ্নে আমি স্মরণ করছি আমার ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল। আমার ছোট আরেক ভাই মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল, যে সেন্ডার্স থেকে ট্রেনিং নিয়ে বাংলাদেশ মিলিটারিতে যোগদান করেছিল। প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন গর্বিত অফিসার হিসেবে কামাল যেমন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে, আর জামাল সে ছিল জুনিয়র টাইগার তথা দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়েছিল এবং সেও মুক্তিযোদ্ধা। আর আমার ছোট ভাইটা মাত্র 10 বছর বয়স, কিন্তু সেও তার জীবনে একটা স্বপ্নই ছিল যে সে সেনাবাহিনীর অফিসার হবে, কিন্তু সে স্বপ্ন আর পূরণ হতে পারেনি। 75 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে আমার বাবার রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আমার মা, আমার 3 ভাই সহ কামাল জামাল নবপরিণীত বধূ সকলকে নির্মমভাবে হত্যা করা হয়। কাজে তাদের স্বপ্নটা অধুরাই থেকে গেল। সেই ছোট্ট রাসেল আর সেনা অফিসার হতে পারল না। কাজে তোমাদের বাড়ি যখন আসি আমার আমিও তোমাদের পরিবারের একজন। কাজে তোমাদের প্রতি সবসময় আমার দোয়া থাকবে, আশীর্বাদ থাকবে এবং তোমরা দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, মানুষের জন্য কর্তব্য পালন করবে, যেন এই দেশ এগিয়ে যেতে পারে, ভবিষ্যতে এই দেশ যেন আরও উন্নত সমৃদ্ধ হতে পারে, সেইভাবেই তোমরা কাজ করবে, সেটাই আমরা চাই। আমি সকল অভিভাবকবৃন্দ এবং পিতামাতা সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি যে তারা তাদের সন্তানকে দেশ মাতৃকার সেবায় অর্পণ করেছেন এবং তারা আজকে উপযুক্ত অফিসার হিসেবে প্রশিক্ষণ পেয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালন করতে যাচ্ছেন। কাজে গর্বিত পিতামাতা হিসেবে আপনারাও তাদেরকে দোয়া করবেন এবং আপনারাও দেশের জন্য কাজ করবেন, সেটাই আমরা চাই। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই এবং সকলের জীবন সুন্দর হোক, সফল হোক, সেই কামনা করি। প্রশিক্ষণের কৃতিত্বপূর্ণ ফলাফল এবং সাফল্যের জন্য পদকপ্রাপ্ত ক্যাডেটদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কমিশনপ্রাপ্ত অফিসারদের গর্বিত অভিভাবকদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সেনাবাহিনী ও বাংলাদেশ মিলিটারি একাডেমির সুনাম, সমৃদ্ধি, মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি এবং যারা এই প্রশিক্ষণ, এই করোনা ভাইরাসের মধ্যেও যারা এই প্রশিক্ষণ দিয়েছেন এবং এই একাডেমিক কার্যক্রমের সাথে সর্বতভাবে জড়িত ছিলেন, সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনা করে সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন এবং এই করোনার মতো এই একটা ভাইরাস এর হাত থেকে যেন আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এবং সারা বিশ্ব এবং প্রবাসী যারা সকলে মুক্তি পায়, সেই কামনা করে এবং সকলকে একটা চমৎকার অনুষ্ঠান একটা উপহার দেওয়ার জন্য আমি কমান্ডার সহ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। চট্টগ্রামে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে গণভবন থেকে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দিয়ে আলাদা তহবিল গঠনের চিন্তা করছে সরকার, যেখানে প্রবাসীদের জন্য থাকবে সহজ ও লাভজনক বিনিয়োগের সুযোগ। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, সারা জীবন কষ্ট করে যাতে শেষ জীবনে লাভজনক বিনিয়োগের সুফল পেতে পারেন প্রবাসীরা, সেই চেষ্টা করছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, রেমিটেন্স লাভজনক খাতে বিনিয়োগ হলে গতি বাড়বে অর্থনীতির। সুলতান আহমেদের রিপোর্ট।
করোনা মহামারী এক প্রকার স্থবির করে দিয়েছে বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি। মাঝখানে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দ্বিতীয় ধাক্কা আবারও উদ্বেগে ফেলেছে অর্থনীতিকে। তবে এসব উদ্বেগের ছাপ পড়েনি বাংলাদেশের খেটে খাওয়া প্রবাসীদের কর্ম উদ্যমে। তাই করোনার মধ্যেও তাদের পাঠানো রেমিটেন্স জন্ম দিচ্ছে নতুন নতুন রেকর্ডের। প্রায় 1 কোটি প্রবাসীর শ্রমে ঘামে পাঠানো রেমিটেন্সে ফুরফুরে এখন দেশের অর্থনীতিও। কেন্দ্রীয় ব্যাংকের হিসেব বলছে নভেম্বর মাসে প্রবাসীরা মোট রেমিটেন্স পাঠিয়েছে $208 কোটি। সব মিলে চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে রেমিটেন্স এসেছে $1,090,44,000। গত বছর থেকে প্রবৃদ্ধি 41%। একদিকে বাড়তি রেমিটেন্স, অন্যদিকে আমদানি কম থাকায় রিজার্ভ ছাড়িয়েছে $42 বিলিয়ন ঘর। যারা টাকা পাঠাচ্ছেন তাদেরকে 2% করে প্রণোদনা দিচ্ছেন। কোন ব্যাংক এর সাথে আরো 1% যোগ করে 3% প্রণোদনা দিচ্ছেন, এবং এই প্রণোদনা দেবার কারণে আর হুন্ডিতে টাকা না পাঠিয়ে টাকা সবাই আনুষ্ঠানিক পর্যায়ে পাঠাচ্ছে। সেই জন্য একটা বিরাট উল্লম্ফন ঘটেছে। তবে এত পরিমাণ অর্থ পাঠানোর পরও বেশিরভাগ ব্যবহার হচ্ছে ব্যক্তিগত খরচে। হিসেবে উঠে এসেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের প্রায় 68% খরচ হয় গৃহস্থালির কাজে। কর্মক্ষম মানুষটি দেশের বাইরে থাকায় বিনিয়োগ হচ্ছে না এই অর্থ। তাই সরকারের চিন্তা আলাদা তহবিল করে প্রবাসীদের বিনিয়োগে উৎসাহ দেয়া। নরওয়ে, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্যের কয়েকটি তেল সমৃদ্ধ দেশ, তাদের অর্জিত বিশাল যে মুদ্রা, তারা বিদেশি মুদ্রা তারা আয় করে, সেটাকে তারা একটা আলাদা ফান্ডে জমা রাখে। সেখান থেকে তারা, আমরা যখন এখন বিশ্বব্যাংক থেকে ঋণ আনছি, এশীয় উন্নয়ন ব্যাংক থেকে ঋণ আনছি, আমরা নিজেরাই এই ওয়েলথ ফান্ড থেকে আমরা নিজেরাই ঋণ গ্রহণ করতে পারবো। একটা সভরেন ওয়েলথ ফান্ড তৈরি করার জন্য সরকার চিন্তা ভাবনা করছেন। পাশাপাশি করোনার সময়ে যারা দেশে চলে এসেছেন তাদের জন্য দেশের অভ্যন্তরে কর্মসংস্থানের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের পর এবার দ্বিতীয় দেশ হিসেবে মডার্নার করোনা ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের অনুমোদন দিল কানাডা। চলতি বছরের শেষেই দেশটি 1,68,000 ডোজ টিকা হাতে পাবে বলে বুধবার নিশ্চিত করেছেন কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এছাড়া আগামী জানুয়ারির মধ্যে ফাইজার ও মডার্নার 2 ভ্যাকসিনেরই 12 লাখ ডোজ পাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে মেক্সিকোতে একই দিনে পৌঁছে গেছে ফাইজার ভ্যাকসিনের প্রথম চালান। আজ থেকে স্বাস্থ্যকর্মীদের শরীরে টিকা প্রয়োগ শুরু করবে দেশটি। আর আগামী শনিবার থেকে প্রতি সপ্তাহে ফাইজার বায়োনটেকের 3.5 লাখ ডোজ ভ্যাকসিন হাতে পাবে স্পেন। অন্যদিকে নিজেদের দেশে উৎপাদিত চীনের সিনোভ্যাকের করোনা ভ্যাকসিনটি 50% বেশি কার্যকর হয়েছে বলে দাবি করছে ব্রাজিল। টেকনাফের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে আদালতে মামলা করেছেন মোহাম্মদ ইসহাক নামে এক যুবক। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী 14 জানুয়ারি বিবাদী আব্দুর রহমান বাদীকে সশরীরে হাজির হয়ে জবানবন্দি দেওয়ার আদেশ দিয়েছেন। ডিএনএ পরীক্ষা করলে পিতৃত্বের বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে বলে দাবি বাদী ও তার আইনজীবী। আইয়ুব ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 13 ডিসেম্বর আব্দুর রহমান বদিকে নিজের পিতা দাবি করে টেকনাফ জজ আদালতে মামলা করেন কায়ুখালী এলাকার বাসিন্দা মোহাম্মদ ইসাক। মামলায় বাদী উল্লেখ করেছেন আব্দুর রহমান বদি ও সুফিয়া খাতুন দম্পতির সন্তান তিনি। 1992 সালের 5 এপ্রিল ইসলামী শরীয়ত মোতাবেক তার বাবা মায়ের বিয়ে হয়। বিয়ে পড়ান হোটেল নিরিবিলির তৎকালীন মৌলভী আব্দুস সালাম। বিয়ের কাবিন নামা রেজিস্ট্রি করার প্রতিশ্রুতি দিয়েও পরবর্তীতে তা পূরণ করেননি বদি। মামলায় এই বিয়ের 2 জন সাক্ষীর নামও উল্লেখ করা হয়েছে। এরপর 2 পরিবারের সম্মতিতেই সংসার শুরু করেন বদি ও সুফিয়া দম্পতি। সুফিয়ার সন্তান সম্ভবা হলে বদি গর্ভের সন্তান নষ্ট করতে চাপ দেন, এতে রাজি হননি সুফিয়া। পরবর্তীতে সুকৌশলে তৎকালীন ইউপি চেয়ারম্যানের কর্মচারী মোহাম্মদ ইসলামের সঙ্গে সুফিয়ার বিয়ে দেয়া হয়। বিয়ের 5 মাস পর 1994 সালের 4 এপ্রিল জন্ম নেন ইসাক। এমপি সাহেব আরে হুজুরানি এনে ডাকি, তারপরে বিয়া যা সমস্যা গাত বাচ্চা বিয়া দিয়ে না, তারপরে আর গতম বাইর করে দিয়ে। ইসাক জানান প্রাপ্তবয়স্ক হওয়ার পর পিতার প্রয়োজনীয়তা তৈরি হওয়ায় তিনি বারবার বদি শরণাপন্ন হয়েও কাজ হয়নি, তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। অর্থ সম্পদ বলেন ওনার কোনো কিছুর দরকার নেই, জাস্ট যে আমার একটা চাওয়া যে উনি আমার বাবা, এই পরিচয়টা উনি আমাকে দিবেন। ইসাকের দায়ের করা মামলা আমলে নিয়ে আব্দুর রহমান বদির বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। আগামী 14 জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
ডিএনএ টেস্টের পর এই সিদ্ধান্ত হবে এটা কি তার পুরুষে জন্ম লাভ করেছে নাকি মিথ্যাভাবে মামলাটা করেছে। মা সুফিয়া খাতুনের দ্বিতীয় পরিবারে বেড়ে ওঠেন আব্দুর রহমান বদির পুত্র দাবিদার মোহাম্মদ ইসাক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিশিষ্ট শিল্পপতি ও পার্টিস গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 1:30 মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 78 বছর। এর আগে গত 11 ডিসেম্বর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির পর তার অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে দেওয়া হয়। তামাক ও ভোগ্যপণ্যের ব্যবসা দিয়ে শুরু করে সততা ও নিষ্ঠার সাথে ব্যবসা পরিচালনা করে দেশের শীর্ষ ব্যবসায়ীর তালিকায় উঠে আসেন তিনি। গড়ে তোলেন ম্যানুফ্যাকচার, সার্ভিস, ট্রেডিং সহ বহু শিল্প প্রতিষ্ঠান। 2001 সালে নোয়াখালী 2 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী। খালের এক পাশে সড়ক, অন্য পাশে ধানি জমি। কৃষক ছাড়া সাধারণ মানুষের চলাচল নেই। তবুও সুনামগঞ্জের ভাতগাঁও ইউনিয়নের চেলা খালের ওপর 3 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয়েছে সেতু। এই সেতুর কোনো সুফল পাচ্ছেন না স্থানীয়রা, বরং তৈরি হয়েছে বিতর্ক। যদিও এলজিইডির পক্ষ থেকে বলা হচ্ছে সুদূর প্রসারী পরিকল্পনার অংশ এটি। মোহাম্মদ বোরহান উদ্দিনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের ভাতগাঁও ইউনিয়নের আনুজনী গ্রামের পাশের চেলাখালের ওপর 2017 সালে সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। 3 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু 2019 সালে উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, সেতুর এক পাশে সড়ক, অন্য পাশে ধানের জমি। তবু খালের ওপর নির্মাণ করা হয়েছে সেতু। এ সেতুর কোনো সুফলও পাচ্ছেন না তারা। আবার এই সেতুটি তুলনামূলক নিচু হওয়ায় বর্ষা মৌসুমে সেতুর নিচ দিয়ে নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। বিরুজ তো আসছে, রাস্তা নাই, কোনো বিরুজ কোনো কাম লাগতো না। ওখান যদি রাস্তাঘাট হয় না, সড়ক হয় না, বুঝে নাই দিগুর কোনো মূল্য নাই। ওখান দুদিন হাইরে পাশে গ্রাম আছে, এই গ্রামে যদি বর্ষাকালে যাওয়া আসা যায় না। শুধুমাত্র এখানে একটা শো হিসাবে, মানে এখানে মানুষ খালি দেখতে পারে, কিন্তু এইটা কোনো কাজে লাগে না। অবশ্য এলজিইডির দাবি, সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই এ সেতু নির্মাণ করা হয়েছে। সঠিকভাবে এটা বিভিন্ন সার্ভে করে নির্দিষ্ট করা হয়। রাস্তার চেয়ে অনেক হাইট আছে। এখানে একটি ইউনিয়ন পরিষদ আছে, 2টি উচ্চ বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয় আছে এবং 2টি মাদ্রাসা এবং 2টা হাট আছে। এখানে একটা শর্টেস্ট কানেক্টিভিটি, মানে অল ওয়েদার কানেক্টিভিটি হবে। তবে এখন বর্তমানে যে সাবমার্জিবল অংশটুকু আছে, যে ড্রাই সিজনে মানুষ সাবমার্জিবল অংশে যাতায়াত করতে পারে। এই সেতুর দৈর্ঘ্য 66 মিটার, প্রস্থ 7.5 মিটার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পর্যাপ্ত মজুদ থাকার পরও যশোরে বেড়েই চলেছে চালের দাম। গেল 2 সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। দফায় দফায় চালের দর বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা। চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকেই দুষছেন খুচরা ব্যবসায়ীরা। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। চলতি আমন মৌসুমে নতুন ধান বাজারে ওঠার পর যশোরের বাজারে বেড়েছে সব ধরনের চালের দাম। গেল 2 সপ্তাহ আগে প্রতি কেজি বাসমতি চাল বিক্রি হয়েছে 54 টাকা দরে। বর্তমানে তা বিক্রি হচ্ছে 64 টাকায়। 52 টাকা কেজি দরের মিনিকেট চাল বিক্রি হচ্ছে 58 টাকায়। প্রতি কেজি মোটা চাউল 42 টাকা, 28 চাল বিক্রি হচ্ছে 54 টাকা দরে। ক্রেতাদের অভিযোগ, দফায় দফায় চালের দর বাড়লেও প্রশাসনের নেই কোনো নজরদারি। চিকন চালের পাশাপাশি মোটা চালের দামও ঊর্ধ্বমুখী হওয়ায় বিপাকে পড়েছেন তারা। প্রতিনিয়ত 2 দিন 4 দিন পর 5 টাকা 7 টাকা দিতে বাড়া যাচ্ছে। এখন আমাদের দায়িত্বে বাইরে চলে যাচ্ছে। আমাদের মতন সাধারণ মানুষের, সাধারণ যারা আয় করে তাদের জন্য 60 টাকা কেজি চাল কিনে খাওয়া বহুত দুষ্কর ব্যাপার। এইভাবে দাম যদি একটা পর্যায়ে বাড়তেই থাকে তাহলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত আছি, ছোটখাটো চাকরি করে, তাদেরকে টিকে থাকা মুশকিল হয়ে যাবে। চালের দর বৃদ্ধির কারণ হিসেবে কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিকেই দুষছেন খুচরা ব্যবসায়ীরা। ধান যা আছে ওটা সব অটো মিলারদের হাতে চলে গেছে, এখন তারাই নিয়ন্ত্রণ করছে বাজার। সাধারণ ব্যাপারে এতক্ষণ ধান নেই, সব বড় বড় মিল মালিকরা পরিচালনা করতেছে, তাকে যখন যেটা খুশি সেটা করতেছে। চালের বাজার নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নেবে প্রশাসন, এমন দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে হঠাৎ ম্যালেরিয়া রোগের প্রাদুর্ভাব। পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গু রোগও। নগর জুড়ে নিয়মিত ময়লা আবর্জনা বর্জ্য অপসারণ না করার কারণে মশার উপদ্রবে অতিষ্ঠ স্থানীয়রা। মেডিকেল কলেজ হাসপাতালেও চালু করা হয়েছে ডেঙ্গু কর্নার।
ফাতেমা জান্নাত মুমুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শীত মৌসুমের শুরুতেই চট্টগ্রামে বেড়েছে মশার উৎপাত। সন্ধ্যা থেকে রাত এমনকি দিনেও নিস্তার নেই মশার কামড় থেকে। ঘরে বাইরে অফিস আদালত প্রায় সবখানেই মশার উপদ্রব ক্রমেই বেড়েই চলেছে। মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসীর অভিযোগ ওষুধ না ছিটানো এবং খাল নর্দমা পরিষ্কার না করায় দিন দিন মশার উপদ্রব বাড়ছে। হ্যাঁ করলে মশা মুখের ভিতরে ঢুকে এখন। আসলে মশার জ্বালায় তো পড়ালেখা করা অসম্ভব, যে এমন যে মশাকে কনসেন্ট্রেট করবো না পড়ালেখায় কনসেন্ট্রেট করবো। যতটুকু ওষুধ ছিটানোর কথা তার চেয়েও একদমও ওষুধ ছিটাই না। এমন বাস্তবতায় বেড়েছে মশাবাহিত রোগও। গত এক মাসে নগরীতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন 33 জন, মৃত্যু হয়েছে 4 জনের। চোখ রাঙাচ্ছে ডেঙ্গুও। গত কয়েকদিনের ব্যবধানে আক্রান্ত হয়েছেন অন্তত 14 জন। এ পর্যন্ত আমরা 14 জন রোগী পেয়েছি, আর এই বছর এ পর্যন্ত 30 জন ম্যালেরিয়া রোগী পেয়েছি আমরা, এবং ম্যালেরিয়াতে আমাদের মৃত্যু 4 জন এ পর্যন্ত। ধীরগতির জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য মশার উপদ্রব বৃদ্ধির বিষয়টি স্বীকার করে নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছেন সিটি প্রশাসন। জমা পানিতে কিন্তু মশার ডিম পাড়ার জন্য উপযুক্ত স্থান। আমরা আগে যে লার্ভিসাইড যেটা প্রয়োগ করতাম, কর্পোরেশন প্রয়োগ করে আসতেছিল, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে যে এই জিনিসটা খুব কার্যকর হচ্ছে না। মশার উপদ্রব থেকে রক্ষা পেতে নিজেদের বাসাবাড়ি ও ভবনের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন সিটি প্রশাসক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাত পেরোলেই খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। তবে করোনা মহামারীর প্রকোপে এবারে থাকছে না উদযাপনের অনেক চিরচেনা চিত্র। ভাইরাসটির সংক্রমণে বিপর্যস্ত গোটা বিশ্ব, তবেও সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই দেশে দেশে চলছে নানা আয়োজন। উৎসবটিতে বাড়তি সতর্কতা নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। চলতি বছরের মার্চ মাস দেশে প্রথম করোনা শনাক্ত হবার পর থমকে যায় গোটা দেশ। আতঙ্ক আর বিষণ্ণতা ছড়ায় চারিপাশে। সংক্রমণ রুখতে ঘরবন্দি হয় মানুষ, বন্ধ হয় সকল কর্মপ্রতিষ্ঠান। সে তালিকায় ওঠে শিল্প সংস্কৃতি অঙ্গনের নামও। শকুন নামিরকে সঙ্গে নিয়ে অন্তর্বিশেষের প্রতিবেদন। দেশে যখন করোনার জোয়ার, ঠিক তখন শিল্প সংস্কৃতি অঙ্গনে শুরু হয় ভাটার টান। সংক্রমণ ঠেকাতে গেল মার্চে অন্যান্য সব কিছুর মতন বন্ধ হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং মহিলা সমিতির মিলনায়তন। বন্ধ হয়ে যায় প্রদর্শনীর গ্যালারিও। চিত্রকর্মে সজ্জিত থাকা এক একটি কোণে যেন বাসা বাঁধে গুমট অন্ধকার। মিডিয়া পাড়াতেও ছিল একই হাল। চলমান কাজের মাঝপথেই বন্ধ হয় সব শুটিং, তালা লাগে প্রেক্ষাগৃহেও। ফলে মুখ থুবড়ে পড়ে চলচ্চিত্র অঙ্গন। পঞ্জিকার নিয়ম মেনে রবি রশ্মির উষ্ণতা বাংলা নতুন বছরকে স্বাগত জানালেও মহামারীর বিষণ্ণতায় ছেয়ে যায় রমনা, টিএসসি আর চারুকলা রাঙিনা। শাহবাগের করিডরে জমে না মঙ্গল শোভাযাত্রার আসর। এমনকি বাংলা সংস্কৃতির ধারক ছায়ানট হয়ে পড়ে নীরব। এই নীরবতার বাতাস বয় বইয়ের দুনিয়াতেও। বন্ধ হয়ে যায় পাঠকদের আনাগোনা, থেমে যায় বই আড্ডার ঝড়। সবারই অপেক্ষা করোনা থেকে মুক্তির, যার পর খুলবে চিরায়ত সংস্কৃতির দুয়ার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। দর্শকের এখনকার আয়োজনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।